পরমাণু এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আধুনিক বিজ্ঞানের জটিল সব ছবি। কিন্তু আপনারা কি জানেন এর শুরুটা হয়েছিল বিজ্ঞান দিয়ে নয়, বরং নিছকই এক দার্শনিক কল্পনা দিয়ে? চলুন আজ আমরা সেই প্রাচীন চিন্তা থেকে আজকের পরীক্ষাগার পর্যন্ত পরমাণুর এই অসাধারণ যাত্রার গল্পটা শুনি। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, আপনার হাতে একটা জিনিস আছে, আপনি ওটাকে কেটে অর্ধেক করলেন, তারপর সেই অর্ধেক টুকরোটাকেও আবার অর্ধেক করলেন, এভাবে করতেই থাকলেন। তো প্রশ্ন হলো, আপনি কি অনন্তকাল ধরে এটা করে যেতে পারবেন, নাকি এমন একটা সময় আসবে যখন ওটাকে আর ভাগ করাই যাবে না? বিশ্বাস করুন, এই প্রশ্নটা কিন্তু একদম নতুন কিছু নয়। আজ থেকে হাজার হাজার বছর আগে প্রাচীন ভারত আর গ্রিসের বড় বড় দার্শনিকরা যখন পদার্থের গঠন নিয়ে ভাবছিলেন, ঠিক এই একই প্রশ্ন তাদের মাথাতেও এসেছিল। আর মজার ব্যাপার কি জানেন, প্রায় একই সময়ে পৃথিবীর দুই প্রান্তে দুজন চিন্তাবিদ প্রায় একই রকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। ভারতে মহর্ষি কণাদ পদার্থের ওই ক্ষুদ্রতম অবিভাজ্য কণাটার নাম দিয়েছিলেন পরমাণু, আর অন্যদিকে গ্রিসে ডেমোক্রিটাসের নাম দিয়েছিলেন অ্যাটম, যার মানে হলো অবিভাজ্য। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে, এই দুটো ধারণাই ছিল খালেস দার্শনিক চিন্তা, এর পেছনে কোনো পরীক্ষামূলক প্রমাণ কিন্তু ছিল না। এরপর কেটে গেল প্রায় ২০০০ বছর। অষ্টাদশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা এই দার্শনিক ভাবনাগুলোকে ল্যাবরেটরিতে নিয়ে এলেন, আর সেখান থেকেই পাওয়া গেল প্রথম বাস্তব প্রমাণ। বিজ্ঞানী অ্যান্টোয়ান ল্যাভয়েসিয়ের একটা খুব সাধারণ কিন্তু যুগান্তকারী পরীক্ষা করলেন। তিনি একটা মুখবন্ধ কাঁচের পাত্রে দুটো রাসায়নিক নিলেন, আলাদা করে রেখে সাবধানে সেটার ওজন মাপলেন। তারপর পাত্রটা কাত করে রাসায়নিক দুটোকে মিশিয়ে দিলেন, ফলে একটা বিক্রিয়া ঘটল। আর অবাক করা ব্যাপার হলো, বিক্রিয়ার পরেও যখন তিনি আবার ওজন নিলেন, দেখলেন যে মোট ভর এক চুলও বদলায়নি। আর এই সহজ পরীক্ষাটা থেকেই জন্ম নিল রসায়নের এক বিরাট নিয়ম, ভরের নিত্যতা সূত্র। সোজা কথায়, কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় নতুন করে কোনো ভর তৈরিও হয় না, আবার কোনো ভর হারিয়েও যায় না। যা ছিল ঠিক তাই থাকে, শুধু হয়তো তার রূপটা বদলে যায়। গল্পটা এখানেই শেষ নয়। ল্যাভয়েসিয়েরের এই আবিষ্কারের পর জোসেফ প্রাউস্ট নামে আরেকজন বিজ্ঞানী পদার্থের গঠনের মধ্যে লুকিয়ে থাকা আরও একটা অদ্ভুত নিয়ম খুঁজে পেলেন। তিনি লক্ষ্য করলেন যে জল আপনি যেখান থেকেই আনুন না কেন, নদী, পুকুর, বৃষ্টি বা এমনকি ল্যাবে তৈরি করা জল, তাতে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাতটা সবসময় ফিক্সড। আর সেটা হলো 1:8, অলওয়েজ। এই অনুপাতটা কখনো বদলায় না। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আপনি যদি ৯ গ্রাম জল নেন, তাহলে তাতে ঠিক ১ গ্রাম হাইড্রোজেন আর ৮ গ্রাম অক্সিজেন পাবেন। যদি ১৮ গ্রাম জল নেন, তাহলে পাবেন ২ গ্রাম হাইড্রোজেন আর ১৬ গ্রাম অক্সিজেন। প্রতিবারই দেখুন ভরের অনুপাতটা কিন্তু সেই 1:8ই থাকছে। ব্যাপারটা অনেকটা একটা পারফেক্ট রান্নার রেসিপির মতো। প্রাউস্ট তখন তার এই পর্যবেক্ষণটাকে একটা সূত্রের রূপ দিলেন, যেটাকে আমরা বলি স্থিরানুপাত সূত্র। এর মূল কথা হলো, যে কোনো রাসায়নিক যৌগে তার উপাদান মৌলগুলো সবসময় একটা নির্দিষ্ট ভরের অনুপাতেই থাকে। আচ্ছা, আমাদের হাতে এখন দুটো পরীক্ষালব্ধ সূত্র আছে, ভরের নিত্যতা আর স্থিরানুপাত। কিন্তু প্রশ্ন হলো, কেন প্রকৃতি কেন এই নিয়মগুলো মেনে চলে? এই বিরাট কেনর উত্তরটা যিনি দিলেন, তার নাম জন ডাল্টন, একজন ব্রিটিশ রসায়নবিদ। আসল ধাঁধাটা ছিল এটাই, কেন জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাতটা সবসময় 1:8 হয়। কেন 1:7 বা 1:9 হয় না? ডাল্টনের একটা অসাধারণ ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, এর কারণ হল জল আসলে পরমাণু নামের অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, আর জলের প্রত্যেকটা অণু তৈরি হয় ঠিক 2টি হাইড্রোজেন পরমাণু আর 1টি অক্সিজেন পরমাণু মিলে। যেহেতু পরমাণু অবিভাজ্য, তাই এই সংখ্যার অনুপাতটা সবসময় ফিক্সড, আর ঠিক এই কারণেই ভরের অনুপাতটাও সবসময় নির্দিষ্ট থাকে। ব্যাস, এই একটা ব্যাখ্যাতেই প্রাউস্টের সূত্রের পুরো রহস্যটা পরিষ্কার হয়ে গেল। ডাল্টন তার এই যুগান্তকারী তত্ত্বকে কয়েকটি মূল পয়েন্ট বা স্বীকার্যের ওপর দাঁড় করালেন। তিনি বললেন, সব পদার্থই পরমাণু দিয়ে তৈরি, যাদেরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একই মৌলের সব পরমাণু দেখতে আর ওজনে একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন রকম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো,
পরমাণুরা সবসময় সরল পূর্ণসংখ্যার অনুপাতে, যেমন 1:1, 1:2 বা 2:3 অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। তাহলে এই পরমাণু জিনিসটা আসলে কি? ডাল্টনের তত্ত্বটা যদি আমরা মেনে নিই, তাহলে বলতে হয় পরমাণুই হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উপাদান। ভাবুন তো, একটা বড় বিল্ডিং যেমন হাজার হাজার ইট একটার পর একটা সাজিয়ে তৈরি হয়, ঠিক সেভাবেই আমাদের চারপাশের সবকিছু, এই বাতাস, জল, মাটি, এমনকি আমরা নিজেরাও অসংখ্য পরমাণু নামের ক্ষুদ্রতম ইট দিয়ে তৈরি। এই পরমাণু বা অ্যাটমগুলো যে কী পরিমাণ ছোট তা কল্পনা করাও কঠিন। এতটাই ছোট যে যদি লক্ষ লক্ষ পরমাণুকে একটার ওপর আরেকটা রাখা হয়, তাহলে সেটার পুরুত্ব হবে একটা সাধারণ কাগজের পাতার মতো। খালি চোখে এদের দেখা তো দূরের কথা, সাধারণ মাইক্রোস্কোপেও এদের দেখা যায় না। ডাল্টন শুধু তত্ত্বই দেননি, তিনি রসায়নের জন্য একটা সাংকেতিক ভাষাও তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনিই প্রথম বিজ্ঞানী যিনি বিভিন্ন মৌলকে বোঝানোর জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, তিনি হাইড্রোজেন, অক্সিজেন বা কার্বনের জন্য নানা রকম জ্যামিতিক চিহ্ন ব্যবহার করতেন। অবশ্যই বিজ্ঞান তো আর এক জায়গায় থেমে থাকে না, সময়ের সাথে সাথে রসায়নের ভাষাও বদলেছে। ডাল্টনের ওই চিহ্নগুলোর বদলে এখন আমরা আরও অনেক সহজ আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক ব্যবহার করি, যা IUPAC দ্বারা অনুমোদিত, যেমন হাইড্রোজেনের জন্য H আর অক্সিজেনের জন্য O। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা পরমাণুর ধারণার এক অসাধারণ বিবর্তন দেখলাম, যা এক কথায় অবিশ্বাস্য। একদিকে ছিল প্রাচীন দর্শন, যেটা শুরু হয়েছিল একটা কি হবে যদি টাইপের প্রশ্ন দিয়ে, এর ভিত্তি ছিল শুধুই যুক্তি আর কল্পনা। আর অন্যদিকে আছে আধুনিক রসায়ন, যা দাঁড়িয়ে আছে কঠিন পরীক্ষামূলক প্রমাণের ওপর। ল্যাভাসিয়ার, প্রাউস্ট এবং ডাল্টনের হাত ধরে পরমাণুর ধারণাটা এই বিরাট লাফটা দিয়েছিল দর্শন থেকে সরাসরি বিজ্ঞানে। আর এই লাফটাই আমাদের বিশ্বকে বোঝার ধরনটাই পুরোপুরি বদলে দিয়েছে। বিজ্ঞানের এমন আরও সব দারুণ আর আকর্ষণীয় বিষয় সহজভাবে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিংয়ে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।